নমস্কার, আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আরজি করের ঘটনা নিয়ে আবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তার নির্ভরতা নিয়ে জল্পনার মধ্যেই সাজা দেওয়ার নিদান থাকবে। আরজি করের ঘটনার পর এই নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন অভিষেক। গত 9 আগস্ট ভোরে আরজি কর মেডিকেল কলেজে এবং হাসপাতাল সেই ঘটনার 5 দিন পরে 14 আগস্ট মাঝরাতে অভিষেক প্রথম ওই বিষয়ে মন্তব্য করেন। তার 7 দিন পরে আবার বৃহস্পতিবার সকালে অভিষেক লিখলেন, তবে এইবার আরজি করের ঘটনা থেকেও বেশি তিনি জোর দিয়েছেন গোটা দেশে নিরন্তর ঘটে চলা ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণের বিষয়ে। অভিষেক লিখেছেন, গত 10 দিনে যখন আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, মানুষ সুবিচারে। গত 10 দিনে দেশে 9টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন 90টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে, অর্থাৎ প্রতি ঘন্টায় 4টি এবং প্রতি 15 মিনিটে 1টি ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এর অপরাধের কোনো দীর্ঘ মেয়াদী সমাধান বার করা গেল না। বৃহস্পতিবার অভিষেক আরও লিখেছেন, দেশের ধর্ষণের অভিযোগের পরিসংখ্যাই বলেছে এই মুহূর্তে ধর্ষণ বিরোধী কঠোর আইন কতটা জরুরি হয়ে পড়েছে। এমন আইন যা অপরাধের 50 দিনের মধ্যে ধর্ষণকারীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে তার দ্রুত এবং কঠোর শাস্তি, কোনো সারবত্তাহীন প্রতিশ্রুতি দেবে না। এ বিষয়ে রাজ্য সরকারকে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী কঠোর আইন তৈরি করার পরামর্শও দিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, সমস্ত রাজ্যগুলি সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করে কঠোর ধর্ষণ এবং 14 আগস্ট রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। প্রতিবাদ চলাকালীন আচমকা আরজি কর হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। অভিষেক সেই ঘটনার পরে প্রথম সমাজ মাধ্যমে মুখ খুললেন। তিনি জানান, তার সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে কথা হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসাবে কথা বলেছেন তিনি। তাকে অনুরোধ করেছেন, আরজি করে ভাঙচুরের ঘটনার যারা দায়ী তারা যে রাজনৈতিক দলের কর্মী সমর্থকই হন না কেন, তাদের চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে আরজি করের প্রতিবাদী চিকিৎসকদের দাবিকে যথার্থ বলে মন্তব্য করেছেন অভিষেক। বলেছিলেন, সরকারের কাছে তার এতটুকু তো আশা করতেই পারেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু সেই শেষ। তারপরে আর অভিষেককে প্রকাশ্য বা সমাজ মাধ্যমে আরজি কর আন্দোলনে বা আন্দোলনকারীদের নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। তার ওই নীরবতা স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছিল তার নিষ্পৃহতা নিয়ে। কারণ লোকসভা ভোটের ফল প্রকাশের কিছুদিন পর থেকেই তিনি নবান্নের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখছিলেন বলে কানাঘুষো চলছিল দলের অভ্যন্তরে। লোকসভা ভোটের ফল প্রকাশের পর অভিষেকের চোখে চিকিৎসার জন্য কিছুদিনের জন্য বিদেশে যাওয়ার পরে 21শে জুলাই তৃণমূল ধর্মতলা সভার রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জল্পনা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আবার মুখ খুললেন অভিষেক। রাজ্য জুড়ে বিরুদ্ধ পরিবেশের মুখে দলের ছাত্র সংগঠনের সমাবেশ নিয়েই টানাপোড়েনে তৃণমূল কংগ্রেস। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা নিয়েও জল্পনা চলছে। অন্যদিকে প্রশাসন নিয়ে অভিষেকের নীরবতায় ক্রমশ চাপ বাড়ছে শাসক শিবিরে। প্রশাসন থেকে তার সক্রিয়তা চেয়ে প্রকাশ্য বার্তাও দেওয়া হয়েছে, কিন্তু অভিষেক নীরব। তাতেই দল প্রশাসনের মধ্যে নানা জল্পনা মাথা তুলছে। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস নিয়েও সাধারণ সম্পাদক বা তার দফতরের নিষ্পৃহতা 1 মাস আগে 21শে জুলাইয়ের মতো জট পাকাতে শুরু করেছেন। ধর্মতলা সভায় তিনি অবশ্য বক্তব্য দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত 28 তারিখের ছাত্র সমাবেশে তিনি থাকবেন কিনা তা নিয়ে সংশয় দানা বাঁধতে শুরু করেছে। আবার ছাত্র সমাবেশে এলো নীরবতা ভেঙে তিনি কি বললেন, ভাবনা রয়েছে তা নিয়েও। সূত্রের খবর, ছাত্র নেতাদের একাংশ প্রতিষ্ঠা দিবসের এর প্রস্তুতি নিয়ে অভিষেকের সঙ্গে কথা বলেছেন। দলের ছাত্র ও যুব সংগঠনের যাবতীয় খুঁটিনাটি গত কয়েক বছর ধরে তিনি দেখে আসছেন, কিন্তু এবার তিনি প্রত্যাশিত উৎসাহ দেখাননি। বরং দলের মতোই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে উদযাপনের বিষয়টিও কিছুটা দেখভাল করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের অবশ্য বক্তব্য, এই সব জল্পনা ভিত্তিহীন। সমাবেশকে সফল করতে সব রকম প্রস্তুতি চলছে। তার দাবি, আরজি করের কাণ্ডে সরকারের আন্তরিকভাবে সব পদক্ষেপ করেছে। তা সত্ত্বেও মিথ্যা প্রচারে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ছাত্রছাত্রীদের জমায়েত তা স্পষ্ট হবে। সমাবেশের প্রচারের জের ধরাতে আরজি কর হাসপাতালের হামলার পরে পুলিশ সক্রিয়তা চেয়ে সমাবেশের মাধ্যমে বার্তা দেন অভিষেক। চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা সরকারের কাছে এই দায়িত্ব প্রত্যাশা করতে পারেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। তারপর থেকে তিনি নীরব থাকায় দলের অভ্যন্তরে চাপ ক্রমশ বাড়ছে। দলের অভিষেক ঘনিষ্ঠ এক নেতা এই পরিস্থিতি মেনে নিয়েই বলেছেন,
মামলাসহ বাহিনীকে দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকার যা চায় তা স্পষ্ট করা যায়নি, এটা নেতিবাচক। সংখ্যালঘু বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্তি বাধ্যতামূলক, আসছে নয়া বিল। হিমান্তরের দাবি বন্ধ হবে বাল্যবিবাহ, নতুন আইনে 18 বছরের কম বয়সী ঈদের ক্ষেত্রে বিবাহ নিষিদ্ধ হবে। বিবাহ নিবন্ধনের দায়িত্বে থাকবেন সরকারি প্রতিনিধিরা। লক্ষ্য বাল্যবিবাহ রেখা তা রাজ্যে সংখ্যালঘু বিবাহ এবং কিছু বিচ্ছেদ নথিভুক্তি বাধ্যতামূলক করতে উদ্যোগী হল অসমের বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, শীঘ্র শুরু হতে চলা বিধানসভার বাদল অধিবেশন এই বিষয়ে বিল আনতে চলেছে সরকারের। ইতিমধ্যে মন্ত্রিসভা বিলে অনুমোদনও দিয়েছেন। অসম বিধানসভার বাদল অধিবেশনের আগে হিমন্ত সংবাদ মাধ্যমকে জানায়, সংখ্যালঘুদের মধ্যে বাল্যবিবাহ বন্ধ করাই এই বিলের উদ্দেশ্য। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিবাহ নিবন্ধনের দায়িত্বে এইবার থেকে থাকবেন সরকার। হত 2, জখম আরও 18। বিস্ফোরণে 2 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত আরও 18 কর্মী। আহতদের কয়েকজনকে স্থানীয় এনটিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিদের নিয়ে যাওয়া হচ্ছে বিশাখাপত্তনমের একটি চিকিৎসা কেন্দ্রে। ব্যস্ত দুপুরে অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণ, হত 2, জখম আরও 18। বিস্ফোরণে 2 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত আরও 18 কর্মী। আহতদের কয়েকজনকে স্থানীয় এনটিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিদের নিয়ে যাওয়া হচ্ছে বিশাখাপত্তনমের একটি চিকিৎসা কেন্দ্রে। ওই ওষুধ কারখানাটি রয়েছে আনাজ করেন। বুধবার দুপুরে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে কারখানা সংলগ্ন এলাকা। বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায় কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অল্পের জন্য বড় বিপর্যয়ের হাত থেকে বেঁচেছেন কারখানা কর্মী। বুধবার দুপুরে কারখানার একটি চুল্লিতে বিস্ফোরণ হয়। ভাগ্যক্রমে ওই সময় কারখানার মধ্যাহ্নভোজনের বিরতি চলছিল। কারখানা চত্বরে বেশি কর্মী ছিল না, অনেকেই বাইরে খেতে গিয়েছিলেন, তাই প্রাণে বেঁচে গিয়েছেন অনেকে। তবে প্রাণ হারিয়েছেন 2 জন। নিহতরা দুজনই কারখানা সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিদের নিয়ে যাওয়া হচ্ছে বিশাখাপত্তনমের একটি চিকিৎসা কেন্দ্রে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দল পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। জেলা শাসক কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা জানতে চলেছে উদ্ধারের কাজ। এবার পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিনামূল্যে ভক্তদের মধ্যে বিলি করার পথে হাঁটছেন ওড়িশা সরকার। সম্প্রতি এই ঘোষণা করে রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্র জানিয়েছেন, শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত করার কথা ভাবছেন তারা। পৃথ্বীরাজ বলেন, পুরীর মন্দিরে মহাপ্রসাদ পেতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে। আমরা শীঘ্রই তাদের বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। দিন ভক্ত সংখ্যা পৌঁছে 1.5 থেকে 2 লাখে। এত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া সম্ভব। মন্দিরের কর্মীরা জানাচ্ছেন, রীতি অনুযায়ী জগন্নাথকে নিবেদন তৈরি প্রসাদ ভক্তদের মধ্যে বিলি করা হতে পারে, অথবা সরকার উদ্যোগ নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণে মহাপ্রসাদ তৈরি করে ভক্তদের বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে পারে। কিন্তু ঠিক কী করা হবে তা এখনই সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানা হয়নি। তবে সরকারের এই ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। মনে করা হচ্ছে, বিনামূল্যে মহাপ্রসাদ বিলি করা হলে অনেকেরই সুবিধা হবে। মহাপ্রসাদ পাবেন গৃহহীন এবং দরিদ্ররাও। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের মহাসুয়ারা নিযোগের সভাপতি পদ্মনাম মহাসুয়ারাও। তিনি বলেন, আমরাও এই প্রস্তাবে খুশি। 2017 সালে এমন একটি উদ্যোগ শুরু হয়েছিল, কিন্তু কিছুদিন চলার পর তা বন্ধ হয়ে যায়। এখন যদি আবারও ভক্তের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় তাহলে ভালোই হবে। তবে দীর্ঘ সময় ধরে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সরকারি সাহায্য প্রয়োজন। পরবর্তী খবরে আবহাওয়ার খবর। ভারী বৃষ্টিতে জলযন্ত্রণা আবার থমকে গেল দেশের রাজধানী জলমগ্ন দিল্লির রাস্তায় বাড়ছে যানজট। গত মাস থেকেই দুর্যোগ থামার নাম নেই দিল্লি পাওয়া গিয়েছে। এদের মধ্যে কেউ উপচে পড়া নর্দমায় ডুবে মারা গিয়েছেন, কেউ বা জমা জলে বিদ্যুৎ বৃষ্টি হয়ে। আবার ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানী দিল্লির। মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে ভেসেছে দিল্লির বিভিন্ন এলাকা। মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দিল্লির সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডার বেশ কিছু অংশেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত মূল শহর এবং দক্ষিণ পশ্চিম দিল্লির বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবার সারাদিন জুড়ে মেঘলা থাকবে রাজধানীর আকাশ। সেই সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজধানীর। জল জমে অধিকাংশ জায়গায় রাস্তা বন্ধ। রাস্তায় রাস্তায় প্রবল যানজটের মুখে পড়ে সকাল থেকে বিপর্যস্ত জনজীবন। আশ্রম ব্রিজের কাছে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। পাটেল চক কিংবা নয়াদিল্লি
প্রসঙ্গত গত মাস থেকে দুর্যোগ থামার নাম নেই। দিল্লির প্রবল বৃষ্টিতে এখনো পর্যন্ত সেইখান থেকে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে কেউ উপচে পড়া নর্দমায় ডুবে মারা গিয়েছে। টিভি পরবর্তী খবর। নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থায় অভিযোগ তামিলনাড়ুতে ধৃত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবার 10 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চিত্রি জেলায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই নাবালিকা তার দিদার সঙ্গে থাকত। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ কোনো কারণে বাড়ি থেকে বেরোয়ছে। তারপর থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। মেয়েটির দিদা এবং প্রতিবেশীরা তার খোঁজ শুরু করেন। বেশ কিছুক্ষণ পর তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছেন, শনিবার এক অচেনা ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে বাসে করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেইখানে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে থিলাইনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলা করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 87 এবং পক্সো আইনের ধারায়। এরপরেই তদন্তে নামে পুলিশের একটি দল। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। তল্লাশি অভিযানের পর চিন্না রাজা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় জানা গিয়েছে, মেয়েটিকে চীনাদাম ব্রিজে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছিল অভিযুক্ত। নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। চলছে তদন্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। পোস্টারে তেমনই দাবি। কিন্তু ছাত্রদের নাম করে হলেও আসলে এর পিছনে রাজনৈতিক স্বার্থ আছে বলে দাবি করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই পোস্টের জন্য সমালোচনায় পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকা লিখেছেন, 27 তারিখ ছাত্রদের নাম করে নবান্ন চলো আহ্বান ছড়িয়ে দেওয়ার আগে যাচাই করুন দলীয় রাজনৈতিক ফায়দা লুটতে। নাগরিকের একাংশ প্রশ্ন করেন, যেই নবান্ন অভিযোগের ডাক দিক বিষয় তো একই, আপনার অসুবিধা কোথায়? অনেকেই আবার দাবি করেন স্বস্তিকা আসলে শাসক দলের পক্ষ নিচ্ছে। অনেকেই আবার বাংলাদেশে নিয়ে স্বস্তিকা কি পোস্ট করেছিলেন তা আলোচনা নিয়ে আসেন। এই সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিয়ে স্বস্তিকা লিখেছেন, যাচাই করতে বলেছি মাত্র। অন্ধের মতো যে যা বলছে তাতে বিশ্বাস করতে না বলার অর্থ আন্দোলনকে সমর্থন করছি না এমন নয়। আর বাংলাদেশের সময় আমি কি করেছি সেটা আমার মনে করানোর দরকার নেই। আমার দেশে বা রাজ্যে হওয়ার সমস্যাতেও আমি আমার মতো করে সরব হওয়ার চেষ্টা করি। হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলবো না। শাসকেরা বললেও করব না, বিরোধীরা বললেও করব না, আর আপনারা বললেও করব না। নেটাগরিকদের কটাক্ষ করে স্বস্তিকা আরও লেখেন, গালাগাল দেওয়ার জন্য কারণ না খুঁজে এমনই দিন। মেয়েদের সম্মানের জন্য লড়তে কোনো মেয়ে কত সম্মান পাচ্ছে দেখতেই পাচ্ছি। বেছে বেছে সম্মান করা যায় নাকি? স্বস্তিকার এই পোস্টে সমর্থন জানিয়েছেন তার অনুরাগীরা। বলিউডে যৌন হেনস্থা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তনুশ্রী দত্ত। এইবার যৌন হেনস্থা নিয়ে রিপোর্ট পেশ করেছেন হেমা কমিটি। সেই রিপোর্টের নিন্দা সহ আরও কয়েকটি জনের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্থার অভিযোগ আনেন মলায়ালাম ছবির এক অভিনেত্রী। সেই ঘটনার পরে মহিলাদের সুরক্ষার জন্য গঠন করা হয় হেমা কমিটি। এক সাক্ষাৎকারে হেমা কমিটির নিন্দা করে তনুশ্রী বলেন, এই ধরনের রিপোর্ট প্রকাশ করার অর্থ কী? বরং অভিযুক্তকে গ্রেপ্তার করতে হতো। আরও কঠোর আইন আনা উচিত ছিল। আমি বিশাখা কমিটির কথাও শুনেছিলাম। অনেকগুলি পাতা নিয়ে তৈরি সেই দীর্ঘ রিপোর্ট। কিন্তু শেষ পর্যন্ত কী হলো? একসময় নানা পকেটের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিল তনুশ্রী। সেই প্রসঙ্গ টেনে এনে তনুশ্রী বলেন, নানা পকেটের দিলীপের এর মতো মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। এদের এই বিবেকের কোনো সমাধান নেই। নিষ্ঠুর ও ক্ষতিকর মানুষই এই ধরনের কাজ করতে পারে। এই ধরনের সমিতিতে নিয়ে আমার কিছু যায় আসে না। এই পদ্ধতির ওপর আমার রিপোর্ট পেশ করে ওরা শুধু সময় নষ্ট করতে পারে, আসল কাজ এরা। 2018 সালে নানা পকেটের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন তনুশ্রী। তার দাবি ছিল 2008 সালে হর্ন ওকে ছবির সময় তাকে যৌন হেনস্থা করেন নানা। নমস্কার, আমরা আসছি আবার পরবর্তী খবর। আপনারা দেখুন এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ভালো থাকবেন।